আমি নাকি জেলে বসে ব্যবসা শুরু করছি। এখন জেলে বসে ব্যবসা শুরু করার পারমিশন তো আমাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দিছে যে তুমি যা করবে এখানে বসে করো, তোমার বাইরেতে দেবো না। তো অপরাধটা কোন জায়গায়? আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলবো, ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা যত সহজে এবং যত দ্রুত রিয়েল এস্টেট বিজনেস মার্কেটিং করতে পারবে, অন্য ট্রেডিশনাল রিয়েল এস্টেট কোম্পানি তার ধারে কাছে আসতে পারবে না। তিনটা বড় বড় দুর্নীতির খাত এখন আমরা প্রকাশ করলাম। আবারও বলি, একটা ব্র্যান্ড পাওয়ার বিজনেস, একটা ব্যাংকিং সেক্টর, আর একটা কোথায় শেয়ার বিজনেস। দেশ খালি করে হয়েছে, কিন্তু স্বপ্নেও ভাবতে পারবো না যে আমরা কি স্বপ্ন দেখি। আর বাংলাদেশে সবচাইতে বুমিং যেই সেক্টরটা, সেটা এই মুহূর্তে রিয়েল এস্টেট। বাংলাদেশের সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে যে সেক্টরে একসময় শুরু হয়েছে, সেই ৭৭ থেকে হিউজ, সেটার নাম হচ্ছে ম্যান পাওয়ার সেক্টর। কি পরিমাণ হয়েছে, যে কারণে ম্যান পাওয়ার বিজনেসের একটা বিকৃত নাম দিছে আদম ব্যবসা। কারণ কি, এই সেক্টরের লোক অবশ্যই বেশি গেছে, কোনো সন্দেহ নাই। ওই যে লোক গেছে, এই কারণে তাদেরকে মাফ করে দিছে তাদের বদনামের। কিন্তু আপনি যদি দুর্নীতির দাড়ি পাল্লায় যদি ওজন দেন, দেখবেন এরকম দুর্নীতি, এরকম প্রতারণা খুব কম সেক্টর হয়েছে। এরপরে নেক্সট যে সেক্টরটা বলবো, অবাক হয়ে যাবেন আপনারা। নেক্সট যে সেক্টরে পুকুর চুরি হয়েছে, একদম খালি করে ফেলছে, এটার নাম হচ্ছে ব্যাংক সেক্টর। কই কারণে কথা বলতে শুনছেন? শুনেন নাই। কিন্তু কেউ একজন মাল্টি লেভেল মার্কেটিং করছে। আপনি যাই দেখেন তো, সবচেয়ে বেশি লেনদেন নিয়ে বদনাম হয়েছে ডেস্টিনির। কত? ৫,০০০ কোটি নাকি? ৫,০০০ কোটি না? আর বাকি অ্যাভেলেবল গুলো আরো ছোট না? তো সবগুলো মিলে মনে করেন আরো ৫,০০০। তো মোট কত হয়েছে? ১০,০০০ কোটি। দেখেন ১০,০০০ কোটির অ্যানামলিস নিয়ে যে পরিমাণ আওয়াজ হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক খালি হয়ে গেছে, আওয়াজ নাই। লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক খালি হয়েছে। এটা হচ্ছে রাঘব বোয়ালদের ৭ খুন মাপ, ফুটি গাছের ফাঁসি, যে ও পায়খানা খাইছে। যেখানে ব্যাংক খালি করে লক্ষ লক্ষ কোটি টাকা শেষ হয়ে গেছে, যেখানে ম্যান পাওয়ার বিজনেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যেখানে শেয়ার বাজার, রাইট, শেয়ার বাজার, এই সেক্টরগুলো নিয়ে কথা বলতে দেখা যায় না। ইন্টেলেকচুয়াল সেক্টর, সো কল সুশীল সমাজ, খুব ভালো লাগে আমার এই শব্দটা উচ্চারণ করতে, সুশীল সমাজ। তারা যখন কথা বলে নাক ছিটকায় যে MLM। আমি তো মনে করি যারা MLM করে এরা আসলে দুর্ভাগা। এদের উচিত ছিল এক থেকে সোচ্চার হয়ে কথা বলা, যে আমরা কয় টাকা কি করছি দেখান। আমরা যে পরিমাণ লোকের কর্মসংস্থানে উদ্যোগ নিয়েছি, এর ১০ ভাগেও আপনারা নাই, ১০ ভাগে হবে না। এখন বর্তমানে আমি যদি বলি, কম বেশি ১ কোটি লোক কোনোভাবে না কোনোভাবে ডাইরেক্ট সেলিং বা MLM ব্যবসার সাথে জড়িত। এরা কেন ইউনাইটেড হয় না? এবং বলেন, আমি তো তথ্য দিয়েই দিলাম, বাংলাদেশের এই যে বলাতে বলেছে, ৩টা বড় বড় দুর্নীতির খাত এখন আমরা প্রকাশ করলাম। আবারও বলি, একটা ব্র্যান্ড পাওয়ার বিজনেস, একটা ব্যাংকিং সেক্টর, আর একটা কোথায় শেয়ার বিজনেস। দেশ খালি করে হয়েছে, কিন্তু সবাই মিলে যদি আপনি খোঁজেন, ডেস্টিনির ভাগে যদি ৫,০০০ ফলান, আর বাকিদের ভাগেও যদি ৫,০০০ ফলান, খুব বেশি হলে ১০,০০০ কোটি টাকার লেনদেনে অনিয়ম হয়েছে। টাকা বাদ যায় না, কিন্তু অনিয়ম হয়েছে, মনে রাখেন। ২-৪ জনের টাকা নিয়ে গেছে, সেটা প্রতারণা, 420। আমাদের ক্ষেত্রে কিন্তু অনিয়ম হচ্ছে, আমি ওইভাবে বলবো না। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা নন ফাংশনাল ওয়েতে কিছু কিছু কাজ করেছি। যেমন মাল্টিপারপাসের শেয়ার, এটা প্রমোশনের কমিশন দেওয়া যায়, এটাকে আমরা মাথায় আনি নাই। অর্থাৎ শেয়ার বিজনেসে শেয়ার বিক্রি করতে গেলে একটা কমিশন দেওয়া যায়, এটা মাথায় আনি নাই। তাহলে এটা যদি আমরা করি, অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের বিচার হতে হবে কিন্তু সমবায় সমিতি আইনে। আমি কি করে জানলাম? যে ব্যক্তি অভিযোগ করেছে তার এজাহারে পরিষ্কার লিখছে, এই লোকগুলো সমবায় সমিতি আইন ২০০১ এবং বিধিমালা ২০০৪ ভঙ্গ করিয়া মানি লন্ডারিং করিয়াছে। কি আশ্চর্য! বলতেছে আইন বলার সময় সমবায় সমিতি আইন ভঙ্গ করছি, আর তাফসির দিতেছে
মানি লন্ডারিং করিয়াছে, মানে নিজের ইচ্ছা মতো একটা রচনা লেখা দিল। তো আমাদের বিরুদ্ধে কিন্তু প্রতারণার অভিযোগ ছিল না, আত্মসাতের অভিযোগ ছিল না। আরেকটা অদ্ভুত ব্যাপার দেখেন, এমন কিছু গণমাধ্যম এমন ভাবে চটকদার নিউজ প্রচার করছে, অর্থ দেখবেন যখন নিউজ করে অর্থ আত্মসাতের মামলায়, বাহ শব্দটা করতেছে অর্থ আত্মসাতের মামলা। জীবনে কোনদিন এজাহার পড়ে নাই ওখানে অর্থ আত্মসাত লেখছে কিনা। ওখানে লেখছে আমরা সময়সূচি আইন ভাঙছি, ওখানে আমরা লেখছে হাইকোর্টের কথা অমান্য করছি। তাইলে আমাদের অপরাধ কি? দুইটা, একটা হলো সমবায় সমিতি আমাদের আইনে বিচার হতে হবে, আর যেটা আমরা হাইকোর্টের কথা অবাধ্য হয়ে গাছ বেচছি তাহলে সেখানে কি হবে? আমাদের কন্টেম্পট টু কোর্ট অবমাননা। কারণ আমরা আদালতের কথা শুনি নাই, আদালতের কাছে জেতা গাছ বিক্রি করো, আমরা হোয়াইট না মরা গাছ বেচে বলেছি। এটা হলো অভিযোগ আর কি, আর কিছু না। খুব অদ্ভুত কিন্তু অভিযোগ, অদ্ভুত অভিযোগ কিন্তু জানো। অথচ যখন কিছু মিডিয়া আমাদের নামে নিউজ করে, চট করে এই কথাটা বলে জানেন, অর্থ আত্মসাতের মামলায় মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ রফিক বলতেছে উনি হ্যাবজা পড়তেছে। ঠিক এই সমস্ত গণমাধ্যমকে লজ্জা লাগে আমার, যারা এটাও জানো না কিভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হয়। আপনি কি জানেন মিডিয়াতে আমি কেন আসছি? এইগুলো দেখার পরে টায়ার্ড হয়ে গেছি, যে মন গড়া মিডিয়া নিউজ করতেছে। তখন ভাবলাম আর বসে থাকা যায় না, প্রথমে শুরু করছি পত্রিকা দিয়া। যখন দেখছি যে ডাকে না, কথা বলতে ডাকে না, তখন চলে গেছি ইলেকট্রনিক মিডিয়াতে। আমার কিন্তু মিডিয়াতে আসার আর অন্য কোনো কারণ নাই, একটাই কারণ ছিল, যখন আমি মিডিয়ার মধ্যে অনিয়মতা দুর্নীতি দেখছি। হয় কি, কোনো একটা জায়গায় দুর্নীতি দেখলে আপনাকে ওখানে ঢুকে সেই দুর্নীতি প্রতিরোধ করার জন্য ফাইট করতে হয়। একইভাবে কিন্তু আমার রাজনীতিতে আসা, যখন আমি রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন দেখছি, তখন মনে হচ্ছে না আমারও রাজনীতিতে আসতে হবে। এখন যদি কখনো দেখি যে ধর্ম প্রচার করতে গিয়ে দুর্বৃত্তায়ন হচ্ছে, আমি সেখানেও ঢুকবো। মিথ্যা তাফসীর দিয়ে যদি মানুষকে বোঝানো হয় এ হচ্ছে ধর্ম, আমার কথা হচ্ছে দুর্বৃত্তায়ন যেখানে আছে সেখানে আমরা চলে যাব। আপনি আমাদের যতই গালি দেন, আমরা এখন বাতাস ছুটুক তুফান ছুটুক ফিরবো না তো, আর আমরা চলবো। এখন আসলে আমরা কিভাবে এখানে আসলাম?